আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, অন্য মঞ্চের আলাপচারিতে আপনাদের সকলকে আমন্ত্রণ জানাচ্ছি। ভারতের এবার পাল্টা ব্যবস্থাপনা শুরু হলো। আমেরিকার সৈন্য এসছে চট্টগ্রামে, তারা এসে হোটেলে উঠেছে, সেটা আপনারা সবাই জানেন। আমি একটা খবর করেছিলাম ছোট করে। এখন ভারত খবর পেয়েছে, আগে থেকেই নজর রাখছিল, ভারত এখন খবর পেয়েছে যে এরা এডি সিস্টেম বসাতে আসেনি, এরা এসছে থার্মাল ইমেজ সিস্টেম বসাতে। তার মানে সেন্ট মার্টিনে যেটা করার প্ল্যান ছিল সেটা তারা এখন করছে চট্টগ্রামে বসে। চট্টগ্রাম বিমানবন্দরে ইজিপশিয়ান বিমান, ওইটা যেটা ছিল ওটা হচ্ছে ইজিপশিয়ান বিমান। এই ইজিপশিয়ান বিমানটি কিন্তু বোরন নিয়ে এসেছিল, বোরন নিয়ে এরা কিন্তু রাওয়ালপিন্ডি বিমানবন্দরে নেমেছিল। বোরনটা কি? বোরনটা হচ্ছে নীল নদের জল। এই নীল নদের জল যেটা, সেটা দিয়ে ওই আপনার যে রেডিয়েশনটা হয় না, যখন ওই নূর খান এয়ারবেসে যখন বেড়েছিল সে সময় যে পরমাণু যেগুলো আপনার নিউট্রন আর প্রোটন গুলো আলাদা আলাদা করা ছিল, সেখানে সংঘাতে সেখানে রেডিয়েশন লিক করেছিল। রেডিয়েশন লিক করাতে গোপনে আমেরিকা ওই বোরন ওখান থেকে নিয়ে এসেছিল, বোরন নিয়ে এসে ওইখানে ছিটিয়েছিল। তো সেই খবরটা আমরা পরে জানতে পেরেছি। পরে ইন্ডিয়ান এয়ারফোর্সই আমাদের জানিয়েছে যে এটা বোরন আনতে গেছিল। এখন সেই বিমানটাই করে, মানে সেই বিমানটা মানে কি, ইজিপশিয়ান একটি বিমানে করে 165 জন, বলা হচ্ছে 120, 100 বলা হচ্ছে, কিন্তু আসলে এসছে আমাদের গোয়েন্দা হিসেব অনুযায়ী 165 জনের একটি দল এসে তারা এখানে বসে সমস্ত, পুরো আমার মনে করেছিলাম মেডি সিস্টেম লাগাতে এসছে, এখন দেখলাম মেডি সিস্টেম নয়, এটা হচ্ছে থার্মাল ইমেজিং সিস্টেম। থার্মাল ইমেজিং সিস্টেম হচ্ছে আপনার যত এই মায়ানমার আছে, চীন আছে, বঙ্গোপসাগর আছে, ভারত আছে, বাংলাদেশ আছে, চতুর্দিকে স্যাটেলাইট মারফত নজরদারি করবে। নজরদারিটা হবে কোথা থেকে? নজরদারিটা হবে আমেরিকার মধ্যে বসে। ইমেজিং সিস্টেমটা এখান থেকে চলে যাবে। এই খবরটা পাওয়ার পর যখন এসছে, তখন তো 16 তারিখ 15 তারিখ আমাদের এখানে একটা মিটিং ছিল। নরেন্দ্র মোদী এসেছিলেন দেশে, নরেন্দ্র মোদী কথাবার্তা বলে গিয়েছেন। তিনি সেনাপ্রধান এবং আমাদের যিনি সিডিএস আছেন তার সঙ্গে কথাবার্তা বলে তিনি গ্রিন সিগন্যাল দিয়ে গিয়েছেন যে আমাকে জিজ্ঞেস করার দরকার নেই, আমি দেশে থাকি বিদেশে থাকি যেখানেই থাকি, আপনাদের যা মনে হবে আপনারা তাই করবেন। দেশের সুরক্ষার জন্য আপনাদের সবকিছু করার পূর্ণ অধিকার আমি দিয়ে গেলাম। এখন তারপরে সিদ্ধান্ত হয়েছে যে আমরা পাল্টা থার্মাল ইমেজিং সিস্টেম আমরা বসাবো কোথায়? বসাবো হচ্ছে মায়ানমারে। ভারতবর্ষের একটি সামরিক বিমান, ইন্ডিয়ান এয়ারফোর্সের সামরিক বিমানে 120 জন টেকনিক্যাল স্টাফ গিয়ে সমস্ত মায়ানমার ওই এলাকাটায়, কাছাকাছি সমস্ত এলাকায় এই সমস্ত থার্মাল ইমেজিং সিস্টেম বসিয়ে দেওয়া হয়েছে। তার মানে এবার বাংলাদেশে বসে এরা কি করছে না করছে, বাংলাদেশে যে কে কি করবে না করবে, সমস্তটাই কিন্তু ভারতবর্ষ নজর রাখছে। সেটা আমেরিকার সৈন্যরা হয়তো 20 তারিখে ফিরে যাবে, যা শোনা যাচ্ছে 20 তারিখে তারা ফিরে যাবে। ফিরে গেলেও পরবর্তীকালে কি হচ্ছে না হচ্ছে সেটা একটা মানে ব্যবস্থা করে রাখা হলো। এছাড়া যেটা করা হচ্ছে সেটা হচ্ছে জান্তা সরকারের সঙ্গে কথাবার্তা বলে, এবং চীনের সঙ্গে কথা হয়েছে। চীনের সঙ্গে কথা বলেই এই ব্যবস্থাটা করা হয়েছে। চীনও সম্ভবত এখানে সৈন্য পাঠাবে, মায়ানমারের সৈন্য পাঠাবে চীন খুব শিগগিরই। মানে কবে সেটা আমি জানি না, কিন্তু পাঠানোর কথা আছে। এখন চীন যদি সৈন্য পাঠায়, চীনেরটা বুঝে নেবে, কারণ চীনের ওখানে ইনভেস্টমেন্ট রয়েছে, চীনও বুঝে নেবে, আর ভারতের ইনভেস্টমেন্ট রয়েছে, ভারতও বুঝে নেবে। এবার মানে ঘেরাটা পড়বে আপনার মায়ানমার সীমান্ত দিয়ে, এদিকে আমাদের বেঙ্গল বর্ডার আপনার এদিকে যশোর এদিক দিয়ে, আর একটা সেভেন সিস্টার দিয়ে। তার মানে এখন যেটা জুন্তা সরকারের সঙ্গে কথাবার্তা যেটা হচ্ছে সেটা হচ্ছে ওখানে সমস্ত আপনার মিসাইল সিস্টেমগুলো বসানো হবে।
জুন্তা সরকার রাগ রয়েছে বাংলাদেশের উপরে, কারণ তারা কি করেছে, তারা আরাকান আর্মি, যারা বিদ্রোহী গোষ্ঠী, আরাকান আর্মিকে তোল্লা দিচ্ছে। আর তোল্লা দেওয়ার পেছনে কে রয়েছে? তোল্লা দেওয়ার পেছনে রয়েছে আমেরিকা। ফলে জুন্তা সরকারের একটা মানে রয়েছে, ইচ্ছে রয়েছে যে এইটাকে টাইট করো। বাংলাদেশ তো একটা চুরোপুটি, বাংলাদেশকে ছেড়ে দাও। আসল খেলোয়াড় হচ্ছে গিয়ে আমেরিকা। সুতরাং আমেরিকাকে মারো। সেক্ষেত্রে ভারত যদি মারে তাহলে জুন্তা সরকার ভারতকে সাপোর্ট করবে এবং চীনকেও সাপোর্ট করবে। আমেরিকাকে যে মারবে তাকে সাপোর্ট করবে হচ্ছে জুন্তা সরকার। এখন ওখানে তাই মিসাইল সিস্টেম গুলো বসানোর জন্য সমস্ত জায়গাগুলো দেখা হচ্ছে। এখন আমি মনে করছিলাম যে ছোটখাটোর ওপর দিয়ে বোঝা যাবে, কিন্তু এখন মনে হচ্ছে না ছোটখাটোর ওপর দিয়ে কিছু হবে। এখন কবে হবে, কি হবে না হবে এখন বলতে পারছি না। তবে অবস্থা খুব একটা সুবিধাজনক নয়। এরই মধ্যে আবার কলকাতায় এসে পৌঁছেছেন আমাদের এনএসএ অজিত দোভাল। তিনি যখন এসছেন তখন নিশ্চয়ই কোন রকম কাজেই এসছেন। তিনি এসে এখানে কার সঙ্গে দেখা করছেন, কি করছেন না করছেন সম্পূর্ণ গোপন আছে। গতকাল রাতে এসছেন, এখনো পর্যন্ত এখানে আছেন এবং বিভিন্ন জায়গায় উনি ঘোরাঘুরি করছেন, সমস্ত এজেন্সিগুলোর সঙ্গে বসছেন এবং আরো তার কি কাজকর্ম আছে এখানে গভর্নমেন্ট লেভেলে। তিনি সমস্ত কাজকর্মগুলো সেরে হয়তো আগামীকাল সকালবেলা তিনি হয়তো ফিরে যাবেন। মানে টোটাল যে অবস্থা গিয়ে দাঁড়াচ্ছে তাতে বাংলাদেশ খুব একটা সুবিধাজনক জায়গায় নেই। আর বাংলাদেশকে প্যাচে ফেলে আমেরিকা বরাবর যা করেছে, সব দেশকে ধ্বংস করে আমেরিকা পালিয়ে গিয়েছে, বাংলাদেশটাকেও ধ্বংস করে আমেরিকা পালিয়ে যাবে। এখন ভারতের যা অবস্থা হয়েছে, ভারতের নিজের প্রতিরক্ষা সার্বভৌমত্ব রাখতে হয়, টিকিয়ে রাখতে হয়, তাহলে পরে বাংলাদেশকে ভারতকে মারতেই হবে। এখন ইচ্ছে না থাকলেও এখন ভারতবর্ষের কাঁধে একটা দায়িত্ব এসে পৌঁছেছে, সার্বভৌমত্ব রক্ষা করা, অখণ্ডতা রক্ষা করার দায়িত্ব। ফলে এখন যা অবস্থা যেদিকে যাচ্ছে তাতে এই যে ইউএস পেটারিত ভাবেই, আগে মনে করছেন ছোটখাটো পড়বে, এবার তো ব্রহ্মস পড়বেই। কারণ এডি সিস্টেম যদি লাগানো, এডি সিস্টেম না, যদি থার্মাল ইমেজিং সিস্টেমের যে সমস্ত মালপত্র লাগানো হয়েছে না, যেগুলো নুরখানেও লাগানো ছিল, সারগুদায় লাগানো ছিল, তারপর রাওয়ালপিন্ডি এয়ারবেসে লাগানো ছিল, সব নষ্ট করে দেওয়া হয়েছে। সেইগুলো নষ্ট করার জন্য একবার কিলোমিটারের পর কিলোমিটার একবার ধ্বংস করে দেবে, সেটা হচ্ছে ব্রহ্মস। ব্রহ্মস 2-4টে পড়বেই। আমার যা যদ্দূর ধারণা, যা মানে পাকিস্তানকে দেখে আমি যেটা শিখেছি যে কি কি হতে পারে, কোথায় কোথায় মারতে পারে ব্রহ্মস আর কোথায় মারতে পারে পিনাকা, আর বিভিন্ন রকমের রকেট আকাশ ফাকাশ তো আছে, সেগুলো কোথায় মারবে সেটা জানি না। ড্রোন ফোন তো আছে, শহরের মধ্যে তো আর ওসব মারবে না, শহরের মধ্যে কাম আকাশে মারবে, একবার পিন পয়েন্টে মারবে, মেরে ছেড়ে দেবে, তুমি নিজের কাজকর্ম করে কাম আকাশে ওখানে শেষ হয়ে যাবে। তো এখন বাংলাদেশের মানুষের পক্ষে খুব একটা দুঃসংবাদ, খুবই দুঃসংবাদ, এবং আমাদেরও খারাপ লাগছে যে বাংলাদেশকে আমরা ভারতবর্ষ যে স্বাধীন করেছিলাম সেই বাংলাদেশের উপরে আঘাত হানতে আমাদের খুবই কষ্ট হবে। কিন্তু তা হল নিজের দেশ মাতৃকা আগে, সর্বোপরি হচ্ছে নিজের দেশ। নিজের দেশকে বাঁচাতে হলে অন্যের দেশকে আঘাত করতেই হবে। এখন দেখুন, আমাদের রামচন্দ্র যখন বনবাসে গেছিলেন, তিনি রাজমুকুট থেকে, রাজবেশ থেকে সব কিছু ছেড়ে দিয়েছিলেন। একটা জিনিস কিন্তু ছাড়েননি তিনি, সেটা হচ্ছে তীর আর ধনুক। অর্থাৎ আমি মারব না, কিন্তু কেউ যদি আমাকে মারতে আসে সেই তীর ধনুকের ব্যবহার আমাকে করতেই হবে। তাই ভারতবর্ষ ওই রামায়ণ মহাভারতের এবং চাণক্যের নীতি নিয়ে ভারতবর্ষ তার পথ চলে এবং ভারতবর্ষের নীতি নির্ধারণ হয় সেইভাবেই। তো এখন দেখা যাক, আমার মনে হয় খুব শিগগিরই একটা জবনিকা পতন হবে, যা হবার আমার মনে হয় সেপ্টেম্বরের মধ্যেই হবে, খুব তাড়াতাড়ি হবে এটা। আর যখন গিয়ে ওখানে মিসাইল সিস্টেম যখন বসাচ্ছে, দিনের পর দিন তো আর ওখানে গিয়ে মিসাইল সিস্টেম বসে ওখানে পাহারা তো দেবে না, কাজকর্ম সেরে ওখান থেকে বেরিয়ে চলে আসবে। তবে হ্যাঁ, একটা চোখ থাকবে, কি হয় না হয় এখন দেখা যাক। সামরিক প্রস্তুতি যেভাবে চলছে তাতে আমার মনে হচ্ছে যে একটা বড় কিছু বাংলাদেশের জন্য অপেক্ষা করছে। আপনারা সবাই কিন্তু খুব সাবধানে থাকবেন এবং একটাই সাবধানতা অবলম্বন করুন। সবাই ভালো। বাংলাদেশে মার্কিন সামরিক বাহিনীর উপস্থিতি একের পর এক গত
2 মাসে তিনটি মহড়ায় অংশগ্রহণ করা, এসবেই দেশের ভেতরে যেমন প্রশ্ন উঠেছে, তেমন ভুরু কুঁচকে গেছে বাংলাদেশের আশেপাশে কয়েকটি দেশে, বিশেষ করে ভারত, মিয়ানমার এবং চায়না বাংলাদেশে মার্কিন সামরিক উপস্থিতিটাকে খুব ভালো চোখে দেখছে না। একটা ছোট্ট উদাহরণ দেই। ধরুন, মেক্সিকো বা কিউবায় রাশিয়া যৌথ সামরিক মহড়ায় অংশগ্রহণ করলো, ব্যাপারটাকে আমেরিকা কিভাবে দেখবে? ঠিক একই ঘটনা ঘটেছে বাংলাদেশে। বাংলাদেশের ডক্টর ইউনূস যখন আমেরিকাকে পুরা ব্ল্যাঙ্ক চেক দিয়ে দিয়েছে, তখন যে ঘটনাগুলো ঘটছে তাতে এই প্রতিবেশী মিয়ানমার, ভারত কিংবা চীন কিংবা রাশিয়া, তাদের কিন্তু দুশ্চিন্তা না করে কোনো উপায় নেই। এখন কি হিসাবটা মেলে যে কেন 2006 সালে একজন অর্থনীতিবিদ হওয়া সত্ত্বেও এবং পৃথিবীর কোথাও শান্তি রক্ষায় কোনো ভূমিকা না রাখা সত্ত্বেও একটা গোজামিল দিয়ে গ্রামীণ ব্যাংক এবং ডক্টর ইউনূসকে নোবেল পুরস্কার দেওয়া ছিল? আসলে সেদিন থেকেই তাকে বিশ্ব মঞ্চে হাজির করে এই বাংলাদেশের একটা লং টার্ম প্ল্যান তারা করছিল, এবং তারা 2007 সালেই কিন্তু একবার অ্যাটেম্প নিয়েছিল, কিন্তু সেই 111 সরকারের সময় ইউনূসের সেই অ্যাটেম্পটা ছিল প্রিম্যাচিউর অ্যাটেম্প। ইউনূস চেষ্টা করেছিল, কিন্তু রাজনৈতিক দল গঠনের সময়ে যে প্রত্যাখ্যানটা শুরুতে পেয়েছিল, তিনি মানে কেটে পড়েছিলেন এবং অলৌকিকভাবে তিনি এখনো বেঁচে আছেন, 86 বছর বয়স। কিন্তু এই সময়ে, বিশেষ করে 2018 সাল থেকে আমেরিকা কয়েকশো মিলিয়ন ডলার বাংলাদেশে খরচ করেছে শেখ হাসিনা সরকারকে উৎখাত করে ইউনূসের মতো একটি পুতুল সরকারকে বসাতে। দেখেন, শেখ হাসিনাকে সরিয়ে দিয়ে তারা কিন্তু কোনো রাজনৈতিক সরকারকে বসায়নি, কারণ তারা জানতো যে ইউনূসের মতো দালাল ছাড়া তাদের এইভাবে কেউ ব্ল্যাঙ্ক চেক দেবে না। ডক্টর ইউনূস দেশের কি ক্ষতি হচ্ছে এটা নিয়ে ভাবছেন না, তিনি নিজের ধান্দা কিন্তু বাগায় নিছেন। একদম শুরুতেই নিজের বিরুদ্ধে মামলাগুলো একেবারে কলমের খোঁচায় উইথড্র করাইছেন, কর মওকুফ করছেন, গ্রামীণের মালিকানা কমায় দিচ্ছেন, সরকারি মালিকানা, একাধিক লাইসেন্স নিয়েছেন, বিশ্ববিদ্যালয়, মেডিকেল কলেজ, আদম রপ্তানি, ডিজিটাল ওয়ালেট। সো ব্যক্তিগতভাবে তিনি কয়েক হাজার কোটি টাকার সুবিধা তিনি নিয়েছেন। এখন যেটা শুনলাম, এবং এটা সত্যি, যে সরকারি যে বড় বড় কাজগুলো হয় এবং তার যে কমিশনের লেনদেন হয়, তার একটা বড় অংশ এখন যমুনায় ডক্টর ইউনূসের কাছে যায়। অর্থাৎ তিনি এখন সরাসরি ঘুষ, কমিশন এগুলোতে জড়িয়ে গেছেন। যাই হোক, এখন বাংলাদেশে এই যে মার্কিন সামরিক উপস্থিতি এবং মিয়ানমার সীমান্ত করিডোর নিয়ে তাদের যে আনাগোনা, অলরেডি চট্টগ্রাম বন্দরের দখল কিন্তু তারা নিয়েছে, এবং এর ফলে চট্টগ্রাম বন্দরের যারা ব্যবহারকারী তাদের কিন্তু ট্যারিফ অলমোস্ট 40%, যদি ভুল না করি, বাড়িয়ে দেওয়া হয়েছে। এক কলমের খোঁচায় এই পরিবর্তনগুলো হচ্ছে। তো এখন মিয়ানমার কি করেছে? মিয়ানমার ভারতের সাথে আলাপ করেছে এবং মিয়ানমার ভারতকে অনুরোধ করেছে, কারণ বাংলাদেশের এই মিয়ানমার বাংলাদেশ সীমান্ত এলাকায় টেকনাফ, কক্সবাজার, এদিকে বিচ্ছিন্নতাবাদীদের যেভাবে বাংলাদেশ হাওয়া দিচ্ছে, রোহিঙ্গা সশস্ত্র গোষ্ঠীর সাথে যেভাবে বাংলাদেশ হাওয়া দিচ্ছে, এই সব মিলিয়ে মিয়ানমারের একটা বড় রকমের মাথা ব্যথা হয়ে গেছে বাংলাদেশের এই তৎপরতাগুলো। সুতরাং মিয়ানমার গিয়ে ভারতের সাথে হাত মিলিয়েছে এবং মিয়ানমার অনুরোধ করেছে ভারতকে যে মিয়ানমার কিংবা ভারত কিংবা দুজন মিলেই তারা চায় বাংলাদেশকে একটা জাতা দিতে, এবং তারা অক্টোবরের শেষ সময় পর্যন্ত দেখবে যে বাংলাদেশের মতিগতি কি, কোন দিকে যায়, তারপরে হয়তো তারা আবার সিদ্ধান্ত নেবে। এই যে জাতা দেওয়ার একটা বিষয়, হয়তো একটা মিসাইল ছুড়ে দিল বা কিছু বোমা বর্ষণ করলো, অনেকভাবেই হতে পারে, কারণ বাংলাদেশের এই যে খোঁচাখুচি করছে, এটা কিন্তু প্রতিবেশী দেশগুলোর একেবারে নার্ভের উপরে প্রেসার ক্রিয়েট করেছে। এবং আমরা অলরেডি জানি যে ভারতীয় সৈন্য কিন্তু মিয়ানমারে যাচ্ছে, এবং এই যে গত 15 থেকে 17 সেপ্টেম্বর
কলকাতায় ফোর্ট উইলিয়াম, যাকে বলা হয় বিজয় দুর্গ, সেখানে যে আহ, সামরিক বাহিনীর 3 বাহিনীর উচ্চ কর্মকর্তাদের একটা বৈঠক হলো, যেটা উদ্বোধন করেছেন স্বয়ং নরেন্দ্র মোদী। সেখানে কিন্তু কিছু গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নেওয়া হয়েছে, যার মধ্যে একটি সিদ্ধান্ত হলো যে প্রয়োজনে ভারত তার সীমান্ত অতিক্রম করে অন্য দেশে আক্রমণ করতে পারবে, এবং ভারত পাকিস্তান, নেপাল এবং বাংলাদেশ সীমান্তে যুদ্ধ প্রস্তুতি নিয়ে রেখেছে। তো দিস ইজ অ্যান অ্যালার্মিং থিং। এদিকে ভারতের আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের কাছে বিশাল এলাকা জুড়ে ভারত এই বঙ্গোপসাগরে সমুদ্র এলাকায় তারা তেল ও গ্যাসের সন্ধান পেয়েছে, এবং এই মজুদটা এত বিশাল যে বর্তমানে ভারত প্রায় 85% অফ দেয়ার ফুয়েল নিড এটা ইম্পোর্ট করে, তখন আর এত ইম্পোর্ট করতে হবে না। এদিকে এই আন্দামান নিকোবর দ্বীপপুঞ্জের মানে এলাকা ছাড়িয়ে বাংলাদেশের সমুদ্র সীমারে অনেক তেল গ্যাস থাকার একটা সম্ভাবনা আছে, এবং আমেরিকা মনে করে যে এই এলাকায় প্রচুর তেল গ্যাস আছে এবং অন্যান্য খনিজ সম্পদও আছে। এইটা আমেরিকার প্রায় 55 বা 60 বছর আগের স্যাটেলাইট রিসার্চের মাধ্যমে ইনভেস্টিগেট করে তারা এটা ধারণা করেছে যে ভারতের বঙ্গোপসাগরের সবগুলো ব্লকে তারা তেল গ্যাস অনুসন্ধান করবে, এবং যদি পেয়ে যায় তখন বাংলাদেশকে এই ইনুসকে একটা নামমাত্র কিছু ধরায় দিবে, বা ইনুসের পরে যে তাবেদার সরকারটা আসবে তাদের নামমাত্র ধরায় দিয়ে তেল গ্যাসের দখলটা নিয়ে যাবে। এইদিকে আমেরিকার প্ল্যান যখন এদিকে হচ্ছে, তখন আমেরিকার কাউন্টার প্ল্যান তো ভারত, মিয়ানমার, রাশিয়া, চীনেরাও করছে। এরা নিশ্চয়ই বসে থাকবে না, এবং এরা যদি মনে করে যে বাংলাদেশকে একটা শিক্ষা দেওয়া দরকার এবং বাংলাদেশে যদি সামরিক আক্রমণ করে তাহলে বাংলাদেশ সেটা প্রতিহত করবে কিভাবে, বাংলাদেশের প্রস্তুতি কতটুকু আছে। আমার যেসব টুকটাক কানেকশন আছে, বন্ধু বান্ধব, ছোট ভাই বড় ভাই আর্মিতে আছে, তাতে তো মনে হয় না যে বাংলাদেশ আক্রান্ত হলে খুব বেশি প্রতিরোধ গড়ে তুলতে পারবে। তবে পাকিস্তানের সেনা প্রধান আসিম মুনিরের একটা শখ পড়লাম, কোথায় যেন একটা নিবন্ধে পড়লাম, তিনি এখন চাইছেন যে ভারতকে পশ্চিম এবং পূর্ব দিক থেকে আক্রমণ করতে। ওদিকে পাকিস্তান থেকে অ্যাটাক করবে, এদিকে বাংলাদেশ থেকে অ্যাটাক করবে। পাকিস্তানে প্রায় 7 লাখের মতো সৈন্য আছে, কিছু সৈন্য বাংলাদেশে পাঠিয়ে দিবে, এবং বর্তমানে দেখবেন যে পাকিস্তানের সাথে বাংলাদেশের সেনাবাহিনী পর্যায়ে দহরম মহরম কিন্তু খুব বেড়েছে, এবং এটাকে উড়িয়ে দেওয়া যায় না। এবং এই যে পাকিস্তানের ইনভলভমেন্টের কারণে ইন্ডিয়া কিন্তু আরো বেশি খেপেছে। তো সব মিলে বাংলাদেশ হয়তো নিজের থেকে যুদ্ধ করতে চায় না বা চাইবে না, কিন্তু বাংলাদেশকে একটি অনিবার্য যুদ্ধে জড়িয়ে ফেলার মতো হুমকি তৈরি হয়েছে। আমি জানি না বাংলাদেশ কূটনৈতিকভাবে এই চাপ মোকাবেলা করতে পারবে কিনা, যেটা শেখ হাসিনা দক্ষতার সাথে করেছেন। শেখ হাসিনা কিন্তু সবার সাথে বন্ধুত্ব, কারোর সাথে শত্রুতা নয়। তিনি রাশিয়া, আমেরিকা, চীন, মিয়ানমার, ভারত সবাইকে নিয়েই চলেছেন, এবং তিনি সবাইকে কিছু কিছু কাজ দিয়েছেন, কোন একক দেশের কাছে সবকিছু তুলে দেননি। তো এই অবস্থায় ডক্টর ইনুস বাংলাদেশকে এমন একটা পরিস্থিতির মুখে দাঁড় করিয়ে ফেলেছে যেখানে বাংলাদেশ হয়তো আগামী দিনের লিবিয়া, সিরিয়া, সুদান হয়ে যেতে পারে। এত কষ্ট করে, এত রক্তের বিনিময়ে অর্জিত একটা দেশ, সেই দেশটাকে যখন মধ্য মায়ের দেশে রূপান্তরিত করা হলো, তখনই এই ইনুস নামের এক কুলাঙ্গার আর 71-এর পরাজিত জামাত এবং তাদের সিভিল ফেস বিএনপি, এরা সবাই মিলে বাংলাদেশ থেকে ধ্বংসের এক সর্বনাশা খেলায় মেতেছে। এখন এর থেকে উদ্ধার বাংলাদেশের মানুষ আমি ধারণা করি চায়। তারা নিশ্চয়ই চাইবে না এই দেশ লিবিয়া, সিরিয়া, সুদান হয়ে যাক, কিন্তু এই অবস্থার থেকে যিনি কিছুটা পরিত্রাণ দিতে পারতেন, সেই জেনারেল ওয়াকার খান, তিনি আসলে কি চান আজকের আলোচনায় সেটা আমি করব না, সেটা নিয়ে খুব তাড়াতাড়ি বলবো। যারা এই অনুষ্ঠানটি দেখছেন তাদের প্রতি অনুরোধ, যদি সাবস্ক্রিপশন না করে থাকেন তাহলে কাইন্ডলি সাবস্ক্রাইব করবেন